আচ্ছা, প্রতিসরণ পড়া হচ্ছিল, ঠিক আছে। তো তার মধ্যে সমান্তরাল ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ এটা হবে, তাই তো? সমান্তরাল ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ। তারপরে কি আছে? প্রতিসরণের ফলে প্রতিবিম্ব গঠন। এরপরে শুরু হয়ে যাচ্ছে কি, যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ব্যাস। চল এখান থেকে বলছি কি কি হচ্ছে, দেখ বলছি, এক এক করে দেখ। দেখ কি বলছি, এটা একটা সমান্তরাল কাচ ফলক, ঠিক আছে। এটা একটা সমান্তরাল কাচ ফলক, এর মধ্য দিয়ে আলোর প্রতিসরণ যদি হয়, তাহলে দেখাতে হবে কি যে আলোক রশ্মিটা কোনো চ্যুতি হচ্ছে না। এটা দেখাতে হবে। কিভাবে দেখাবো চ্যুতি হচ্ছে না বলতে? কি 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 দেখাতে হবে আগে দেখ। আলোক রশ্মি এখানে পড়লো, তাই না? তাহলে এটা হচ্ছে কি আপতন কোণ। এখান থেকে কি হবে, আলোক রশ্মি আসবে এরকম করে, এখানে হচ্ছে কি আবার প্রতিসরণ হবে, দিয়ে এই আলোক রশ্মিটা বেরিয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, যে এই যে যে আলোক রশ্মিটা অ্যাকচুয়ালি ওর পাথ ছিল, আর এই যে যে পাথ, এই দুটো পরস্পর সমান্তরাল। এটাই দেখিয়ে দিলে কি হয়ে যাবে, যে আলোক রশ্মির কোনো চ্যুতি হচ্ছে না। এবারে এটা কিভাবে দেখাবো, ঠিক আছে, যে এই আলোক রশ্মিটা এর সঙ্গে সমান্তরাল হচ্ছে, কিভাবে প্রমাণ করব? দেখ এটা এখানে এইটা সমান্তরাল কাচ ফলক, তো সমান্তরাল কাচ ফলক, এটা আপতিত রশ্মি। আচ্ছা, এই সময় এই পৃষ্ঠের উপরে এটা লম্ব, এই পৃষ্ঠের উপরে এটা লম্ব। তাহলে যদি এই তল আর এই তল পরস্পর সমান্তরাল হয়, তাহলে এদের উপরে যে দুটো অভিলম্ব টানা হয়েছে, এরাও পরস্পর কি হবে, সমান্তরাল হবে। তো এখানে আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে আই কোণ করেছে। যদি নির্গত রশ্মি অভিলম্বের সঙ্গে আই কোণ করছে, এটা দেখিয়ে দিতে পারি, তাহলে কি বলবো, যে আলোক রশ্মি সমান্তরাল ভাবেই যাচ্ছে। মেন প্রমাণটা কি করতে হবে বলতো? এখানে যদি 30 ডিগ্রি কোণে এসে পড়ে, এটাও 30 ডিগ্রি কোণে যাবে অবিলম্বের সঙ্গে। এটাকে কিভাবে প্রমাণ করব? আমি এক কাজ করছি, এখান থেকে আমি আই ধরলাম, এটা I1, ঠিক আছে, এটা এটা শুধু আই ধরছি। এখানে এটাকে আমাকে দেখাতে হবে, এইটা প্রতিসরণ কোণ কত, আর, ঠিক আছে, প্রতিসরণ কোণ কত হচ্ছে আর। এবারে এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে, এই কোণটাও হবে কিন্তু আর। কেন? দেখ, এটা সমান্তরাল, এটা এটা দুজন কি হচ্ছে, সমান্তরাল। আর আমি যদি এখান থেকে টানি, কি হবে, এই কোণ আর এই কোণ কি হবে, একই হবে, একান্তর কোণ। তাহলে এটা আমি আর ধরেছি, তো সেই হিসাবে এটাও কি হবে, আর হবে। কোনটা? সেটা প্রমাণ করতে হবে। এটা আর কেন, এটা আর হচ্ছে, এটা হচ্ছে একান্তর কোণ, এই জন্য। কিন্তু এখানে কিভাবে করব, ধরছি এটা হচ্ছে আই ড্যাশ, ঠিক আছে, আই ড্যাশ ধরে নিচ্ছি। এবারে কি করবো, আমি স্নেলের সূত্র কাজে লাগাবো, ঠিক আছে। স্নেলের সূত্র কাজে লাগাইলে কি হবে, স্নেলের সূত্র যদি কাজে লাগাই আমি, তাহলে কি লিখবো, ধর এটা হচ্ছে পি বিন্দু, পি বিন্দু, এটা হচ্ছে কি কিউ বিন্দু। পি বিন্দু আর কিউ বিন্দু, এখানে জল ছিল, এই জন্য পি বিন্দু আর কিউ বিন্দু। তো তাহলে যদি পি বিন্দু আর কিউ বিন্দু হয়, পি বিন্দুতে স্নেলের সূত্র, পি বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই, কি পাওয়া যাচ্ছে, পি বিন্দুতে স্নেলের সূত্র যদি প্রয়োগ করি, কি হবে, এটা ধর বায়ু, এটা হচ্ছে কি কাঁচ। তাহলে কোথা থেকে আলো আসছে, বায়ু থেকে কাছে, ঠিক আছে, বায়ু থেকে কাছে আলো আসছে। তাহলে কি লিখবো এখান থেকে, যে মিউ, এ মিউ জি সমান কি হবে, সাইন আই বাই সাইন আর। অসুবিধা আছে, সাইন আই বাই সাইন আর। এরপরে কিউ বিন্দুতে স্নেলের সূত্র যদি আমি প্রয়োগ করি, এটা পি বিন্দুতে ছিল, কিউ বিন্দুতে যদি করি, কিউ বিন্দুতে করলে কি হচ্ছে, কিউ বিন্দুতে করলে আলো যাচ্ছে কোথা থেকে বল, কাঁচ থেকে। তাহলে জি মিউ এ, আলো যাচ্ছে কোথা থেকে, কাঁচ থেকে বায়ুতে। তাহলে জি মিউ এ লেখার সময় আমি কি লিখবো, সাইন আর বাই সাইন আই
ড্যাশ লিখে রেখেছি এখানে, সাইন আই ড্যাশ, ঠিক না? এবারে এই যে যে দুটো এসছে এদেরকে আমি গুণ করে দিতে পারি, ঠিক আছে, গুণ করে দিতে পারি। গুণ করলে কি আসবে দেখ, গুণ করলে এ মিউ জি গুণ জি মিউ এ কি লেখা যায়, 1। আগের দিন বলেছিলাম এ মিউ বি ইন্টু বি মিউ এ কত আসবে, 1। তাহলে এটাকে গুণ করে দিচ্ছি, দেখ যদি এরকম প্রতিসরাঙ্ক লিখি তাহলে কি হবে, সেটা গুণ হলে 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে কি হবে, সাইন আই বাই সাইন আর ইন্টু সাইন আর বাই সাইন আই ড্যাশ সমান 1। সাইন আর কেটে যাচ্ছে, সাইন আই বাই সাইন আই ড্যাশ ইজিক্যালস টু 1। তাহলে সাইন আই ইজিক্যালস টু সাইন আই ড্যাশ, তাহলে আই ইজিক্যালস টু কি হচ্ছে, আই ড্যাশ। তার মানে এখানে কি হচ্ছে, আপতন কোণ আর নির্গমন কোণ কি হচ্ছে, সমান হচ্ছে। ব্যাস এটুকুই, আর কিছু নেই। তার মানে এখানে কি হচ্ছে, আলোক রশ্মিটার কোনো চ্যুতিকোণ হচ্ছে না, কেবলমাত্র দেখ এটা এরকম ছিল, এই পথে যেত সেটা কি হচ্ছে একটু সরে এসছে এরকম করে, এটাকে কি বলে, পার্শ্ব সরণ। ঠিক আছে, ব্যাস শুধু একটু ক্যালকুলেশন করে নে, বই থেকে ল্যাঙ্গুয়েজ গুলো নিয়ে নিস, বই থেকে ল্যাঙ্গুয়েজ গুলো নিয়ে নিলেই হবে। ঠিক আছে, তাহলে রশ্মির কোণ হচ্ছে, চ্যুতিকোণ হচ্ছে না, কেবল পার্শ্ব সরণ হচ্ছে। ঠিক আছে, পার্শ্ব সরণ হচ্ছে। এবারে এই যে যে পার্শ্ব সরণ, এটা কিভাবে আসবে, যে এখান থেকে যদি আমি লম্ব টানি দুজনের উপরে, এটাকে আমরা কি বলে দেবো, পার্শ্ব সরণ, যে কতটা সরে গেছে। ঠিক আছে, পার্শ্ব সরণ। এই পার্শ্ব সরণের মান দেখ, প্রমাণ লাগবে না, ঠিক আছে, প্রমাণ আসবে না পরীক্ষাতে, প্রমাণ লাগবে না, ও প্রমাণ করেও কিছু, শুধু মানটা যদি মনে রাখিস। ঠিক আছে, এটা কি কেউ লিখছিস, কেউ লিখছিস, লেখ, লেখ তাহলে, শুধু ক্যালকুলেশনটা জাস্ট একবার করে নে। এই পার্শ্ব সরণের মান কি হচ্ছে সেটা আমি করছি। ঠিক আছে, জল আছে এই জন্য হাতে মুছতে হচ্ছে। কাগজ দে, একটা কাগজ, একটা কাগজ দে। এই হচ্ছে এই যে যে পার্শ্ব সরণের মান, পার্শ্ব সরণের মান কি হবে, পার্শ্ব সরণের মান হচ্ছে টি সাইন আই ওয়ান হোল ইন্টু 1 - cos আই ওয়ান বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই ওয়ান। অ্যাকচুয়ালি আই ওয়ান বলতে এখানে এই যে যে এই কোণটা হচ্ছে আই ওয়ান, আপতন কোণ। ঠিক আছে, আপতন কোণ যদি আই ওয়ান হয়, আপতন কোণ যদি আই ওয়ান হয়, তাহলে কি হচ্ছে না, টি সাইন আই ওয়ান, টি হচ্ছে কি এটার বেদ, টি হচ্ছে কি এটার বেদ, এটা কতটা মোটা। ঠিক আছে, টি যদি বেদ হয়, আই ওয়ান যদি হচ্ছে আপতন কোণ হয়, তাহলে কি লিখে দেবো, টি হচ্ছে কি কাঁচ ফলকের বেদ, কাঁচ ফলকের বেদ, আর আই ওয়ান হচ্ছে কি, আই ওয়ান হচ্ছে কি আপতন কোণ, আপতন কোণ, আই ওয়ান হচ্ছে কি আপতন কোণ। তাহলে কাঁচ ফলকের বেদ টি ওয়ান হচ্ছে এবং আপতন কোণ আই ওয়ান হলে, তাহলে পার্শ্ব সরণের মান কি হচ্ছে, টি সাইন আই ওয়ান হোল ইন্টু 1 - cos আই ওয়ান রুট ওভার, প্রমাণ লাগবে না। হ্যাঁ, আর কেউ যদি ভাবিস যে আমি দেখবো, ঠিক আছে, কারো যদি ইন্টারেস্ট থাকে দেখতে পারিস, অসুবিধা নেই। প্রমাণ কিছু নয় এখানে, ঠিক আছে, প্রমাণের কিছু নেই এখানে। প্রমাণের কি আছে, শুধু ট্রিগোনোমেট্রি ইউজ করতে হবে আর স্নেলের সূত্র ব্যবহার করলেই হয়ে যাবে। প্রমাণটা একবার দেখিস, ইজি প্রমাণ আছে। ঠিক আছে, তাহলে আহ, এখানে কাঁচ ফলকের মধ্য দিয়ে যে আলোক রশ্মি যাচ্ছে, তার পার্শ্ব সরণের জন্য পার্শ্ব সরণ কি কি বিষয়ের উপর নির্ভর করছে, কাঁচ ফলকের বেদ, আর হচ্ছে কি আপতন কোণ, আরো একটা জিনিস প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তাহলে কি বলবো, সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে আলোর পার্শ্ব সরণ, সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে, সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে
প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণ কি কি বিষয়ের উপর নির্ভর করে? বিষয়ের উপর নির্ভর করে। কি কি বিষয়ের উপর নির্ভর করছে তাহলে এখানে? আপতন কোণ, কাজফলকের বেধ, আর হচ্ছে কি মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক। এই যে পরে যেগুলো আছে না, যে বিশেষ ক্ষেত্রে আপতন কোণ ক্ষুদ্র হলে অমুক তমুক, ঠিক আছে, দরকার নেই। ঠিক আছে, দরকার নেই। দেখবি কোশ্চেন উঠিয়ে দেখবি যে আগামী ওই সমস্ত নেই, যেগুলো নেই সেগুলো নিয়ে বেকার মাথা ভারী করে লাভও নেই। ঠিক আছে, এমনিতে সিবিএসসি বোর্ডে বহু জিনিস কাটছাট করে বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, তোরা যদি এগুলো পড়েও যাস, ঠিক আছে, পড়ে যাস বলতে কি, হ্যাঁ, যেই মেন যেই অ্যাডভান্স যদি হয় তাহলে সেই লেভেলে ঠিক আছে যাবে। কেন শুধু এগুলো, কেন আরো হচ্ছে আরো অন্যান্য জিনিস, অনেক আরো অন্যান্য ডেরিভেশনও চলে আসবে। একটা কোশ্চেন দেখ, এখানে আছে কোশ্চেন দেখ, আগে দেখ ম্যাথ হচ্ছে কিভাবে, ম্যাথ হচ্ছে কিনা। ঠিক আছে, কি আছে প্রথম কোশ্চেনটা দেখ, প্রথম কোশ্চেনটা দেখ, এটাই প্রথম কোশ্চেনটা দেখ, উদাহরণে আছে ছায়া প্রকাশনের বইতে। কি আছে? কোন তরলের সমতল পৃষ্ঠে, কোন তরলের সমতল পৃষ্ঠে বায়ু থেকে, সমতল পৃষ্ঠে বায়ু থেকে 45 ডিগ্রি কোণে আপতিত আলোক রশ্মি ওই পৃষ্ঠ থেকে তরলের প্রতিসরণে 15 ডিগ্রি বিচ্যুত হয়, তরলের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। এটা তো আগের কোশ্চেন, হবে এটা? এটা আগের কোশ্চেন ছিল, করতে পারিস। এখানে কি, যে কোন তরলের সমতল পৃষ্ঠে বায়ু থেকে 45 ডিগ্রি কোণে আপতিত আলোক রশ্মি, বায়ু থেকে 45 ডিগ্রি কোণে আসছে, এটা 45 বলেছে। এবার কি বলেছে, এটা বায়ু থেকে কোথায় এসেছে, তরলে। ঠিক, তরলে। ব্যাস, বলেছে আপতিত আলোক রশ্মি ওই পৃষ্ঠ থেকে তরলের প্রতিসরণে 15 ডিগ্রি বিচ্যুত হয়, তরলের প্রতিসরণ কোণ নির্ণয় করো। প্রতিসরণ কোণ কি হবে? প্রতিসরণ কোণ কত হচ্ছে, কি করে হচ্ছে? আই মাইনাস আর হবে না, আর মাইনাস আই হবে। কেন? এখানে করা আছে বলে, এখানে করা আছে বলে, এখানে ডেল্টা ইজ ইকুয়ালস টু আই মাইনাস আর লিখবো না আর মাইনাস এ? লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে, সুতরাং আরটা ছোট, তো ডেল্টা হবে এটাই, তাই না? ডেল্টা হবে এটাই, ডেল্টা 15, আই হচ্ছে কত 45, তাহলে আর, ঠিক আছে, তাহলে আর কত হচ্ছে 45 মাইনাস 15, 30 হচ্ছে। তাহলে এবারে এখানে হচ্ছে প্রতিসরাঙ্ক বার করতে বলেছে তরলের, বায়ুর সাপেক্ষে প্রতিসরাঙ্ক বার করতে বলেছে। তাহলে তরলের প্রতিসরাঙ্ক কি হবে, এ মিউ লিকুইড সাইন 45 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান কত হচ্ছে 1/√2, সাইন 30 এর মান হচ্ছে কত হাফ, তাহলে কি হচ্ছে 2/√2, মানে হচ্ছে কত √2। তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক এখানে কি হচ্ছে, √2 হচ্ছে। কারো সমস্যা আছে এটা নিয়ে? কারো সমস্যা নেই? সেইটা কি ব্যাপার হচ্ছে, এখানে কি বললাম যে কোন মাধ্যম কি আছে, দেখ জল থেকে কাঁচে আলো যাচ্ছে, জল থেকে কাঁচে, হুম, জলের প্রতিসরাঙ্ক 4/3, কাঁচের প্রতিসরাঙ্ক 3/2, ঠিক আছে। একটি আলোক রশ্মি এখান থেকে কত কোণে গেলে
এখান থেকে আচ্ছা, হ্যাঁ এখান থেকে কত কোণে গেলে এই আলোক রশ্মিটা এই মাধ্যম ঘেঁষে চলে যাবে, কোশ্চেন এটাই। হুম, এটা কাঁচ থেকে জলে যাচ্ছে আলোক রশ্মি, কাঁচ থেকে জলে আলোক রশ্মি যাচ্ছে, বলেছি এই কোণটা কত হলে এখান থেকে আলোক রশ্মি মাধ্যম বরাবর চলে যাবে প্রতিসরণের পর। হুম, আপতন কোণ বার করতে বলেছে। আপতন কোণ বার করতে বলেছে। কোন ফর্মুলা দিয়ে যাচ্ছিস? আগের দিন যে ফর্মুলাটা বলেছিলাম সেটাই ইউজ কর। আগের দিন একটা ফর্মুলা বলেছিলাম, দেখ যদি কেউ না আছে থাকিস, সেই ফর্মুলাটা ছিল, আগের দিন একটা ফর্মুলা বলেছিলাম, সেই ফর্মুলাটা যদি কেউ না আসে থাকিস একবার দেখে নে। সেটা হচ্ছে যে ধর এটা হচ্ছে এ মাধ্যম, এটা বি মাধ্যম, ঠিক আছে, বা এটা 1, এটা 2 মাধ্যম। আলোক রশ্মি এখান থেকে আসছে, I1 কোণ, প্রতিসরণের কোণ এটা কি হচ্ছে আর I2 কোণ হয়ে গেছে। আমি প্রতিসরণ কোণটাকে আর লিখছি না, I2 লিখছি। তো এইরকম ক্ষেত্রে আমরা কি রকম করি যে প্রথম মাধ্যমের যে প্রতিসরাঙ্ক, আমরা এমনিতে স্নেলের সূত্র কি লিখবো, এখানে আলোক রশ্মি প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে আসছে, এই জন্য 1μ2 সমান সাইন আই বাই সাইন আর, তাই না, সাইন আই বাই সাইন, এটা তো লিখবো আগে। আচ্ছা, 1μ2 কে লেখা যায় কি μ2 বাই μ1, এটা কে জানিস? μ2 বাই μ1 এটা লেখা যায়। তাহলে সাইন আই বাই, এখানে কি হবে I1 বাই I2 হবে, এখানে এখানে যেভাবে লিখেছি I1 বাই সাইন I2, ঠিক না? তাহলে এটাকে যদি আমি গুণ করে লিখি কি রকম হচ্ছে, μ2 সাইন I2 সমান μ1 সাইন I1, ঠিক আছে। এখান থেকে কি বোঝা যাচ্ছে, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক সেই মাধ্যমে কোণের সাইন সমান অন্য মাধ্যমের যে যে মাধ্যমের প্রতিসরাঙ্ক সেই মাধ্যমে কোণের সাইন। তাহলে এখানে আমি কি লিখবো, এখানে তো আই বলেছে, এই কোণটা কত, 90 ডিগ্রি, এটা কত 90 ডিগ্রি, কিন্তু 90 ডিগ্রি, ঠিক না? তাহলে এখানে কি লিখবো, এখানে লিখবো যে কাঁচ মাধ্যম, তাহলে এর প্রতিসরাঙ্ক 3/2 সাইন আই সমান 4/3 সাইন আর নয় সাইন 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখান থেকে কত হচ্ছে, সাইন আই সমান 4/3 ইন্টু 2/3 সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে কত হচ্ছে 8/9। তাহলে আই কত আসছে, সাইন ইনভার্স 8/9, ঠিক আছে, সাইন ইনভার্স 8/9। পরের কোশ্চেন, এই একই কোশ্চেন, সেটা হচ্ছে কি আলোক রশ্মি জল থেকে বায়ুতে যাচ্ছে, আলোক রশ্মি কোথায় যাচ্ছে, জল থেকে বায়ুতে, জল থেকে, এটা হচ্ছে কি জল মিউ ওয়াটার, এটা জল থেকে কাঁচে যাচ্ছে মিউজি। এখান থেকে আলোক রশ্মি কত কোণে এলে সেটা প্রতিসরণের পর এই বরাবর চলে যাবে, 90 ডিগ্রি, এই তো, এটা অভিলম্ব, এটা প্রতিসৃত রশ্মি, অভিলম্বের সাথে প্রতিসৃত রশ্মি যে কোণ করে তাকে প্রতিসরণ কোণ বলে। একদম তল তল ঘেঁষে গেছে তো, এটা তো অভিলম্ব, ঠিক আছে, তো এটা অভিলম্ব, এটা প্রতিসৃত রশ্মি, তাহলে কোণ কত হচ্ছে, 90 ডিগ্রি। আমি ওইসবে যাচ্ছি না,
আমি চ্যুতিকোণে যাচ্ছি না, আমি বলছি এইরকম করে আলোক রশ্মি এসে পড়লে আলোক রশ্মিটা তল বরাবর চলে যাবে, ব্যাস এটুকুই। এই কোণটা কত, এই কোণটা কত হলে, এই কোণটা কত হচ্ছে অবিলম্বের সঙ্গে এরকম তল বরাবর, তলের সঙ্গে এটা লম্ব, তাহলে তল বরাবর যদি রশ্মি যায় তাহলে এটা কত হবে, 90 ডিগ্রি। কি 90 ডিগ্রি হবে, কত আসছে 9/8, তাহলে এটাই উত্তর হবে। তাহলে পরেরটা কি উত্তর আসছে, সাইন ইনভার্স 9/8, সবার এসছে একদম ঠিক। 9/8 হতে পারে সাইন ইনভার্স, সাইনের মান কখনো 9/8 হতে পারে? সাইন আই এর মান মানে এটা কত, একের থেকে বড় হয় না, তাহলে এটা তো পসিবল হচ্ছেই না, ভুল হয়নি। কোশ্চেন যেটা দেওয়া আছে সেখানে উত্তর লিখতে হবে কি, এক্ষেত্রে প্রতিসৃত রশ্মি তল বরাবর যাবে না, মানে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হবে না কখনো। তাহলে কন্ডিশন কি হচ্ছে, আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় সেক্ষেত্রে 90 ডিগ্রি হতে পারে, কিন্তু আলোক রশ্মি যদি লঘু থেকে ঘন মাধ্যমে যায় তাহলে সেক্ষেত্রে হবে না। কেন না, লঘু মাধ্যমে এরকম করে হচ্ছে না কিছু। তাহলে এখানে এইখানে যদি আমি আই বার করি, আই কত আসছে 9/i, 9/, হচ্ছে 8 হচ্ছে, যেটা কিন্তু একের থেকে বড়, সাইন থিটার মান কখনো একের থেকে বড় হয় না। এটাকে কি বলে, এটাকে বলে সংকট কোণ। ঠিক আছে, সংকট কোণ, সংকট কোণ কত কি হচ্ছে, যে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসৃত রশ্মি তল বরাবর যায়, অর্থাৎ প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, তাকে চ্যুতি কোণ বলে। ঠিক আছে, পেজ নাম্বার চলে আয়, পেজ নাম্বার হচ্ছে 565। আমি প্রথমে অঙ্ক দিলাম কেন, আমি প্রথমে আমি প্রথমে অঙ্ক দিলাম এই কারণে, অঙ্ক দিলে বোঝা যাচ্ছে এখানে দেখ যে সম্ভবই হচ্ছে না, এটা হচ্ছে, এটা হচ্ছে কি আলোক রশ্মি। আচ্ছা, কাঁচ আর জলের মধ্যে কে ঘন মাধ্যম কে লঘু মাধ্যম, এটাকে ভগ্নাংশে, এটাকে দশমিকও করে নে, 1.5, 1.33, কার বেশি, কাঁচের বেশি, তাহলে কাঁচ ঘন মাধ্যম হচ্ছে তাই না, তাহলে ঘন থেকে লঘু মাধ্যমে যেতে হবে যদি সংকট কোণ আমি পেতে চাই। ঠিক আছে, আচ্ছা তাহলে লেখ সংকট কোণ, সংকট কোণ কাকে বলে, প্রথম সংকট কোণ কাকে বলে, সংকট কোণ কাকে বলে, হয়ে গেছে, সংকট কোণ ইংরেজি হচ্ছে কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে সংজ্ঞা কি লিখবো, সংজ্ঞা কি লিখবো, আমি লিখছি না, সংজ্ঞা কি লিখবো, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম বলছি, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসৃত রশ্মি তল বরাবর যায়, আপতন কোণের সেই মানকে কি বলে, সংকট কোণ। ঠিক আছে, সংকট কোণ, ব্যাস। চল এবারে বলছি কি, বায়ু সাপেক্ষে, বায়ু সাপেক্ষে লেখার দরকার নেই, লেখ কাঁচের সংকট কোণ কত হবে, এরকম এরকম কোশ্চেন মানে কি, কাঁচের সংকট কোণ কত হবে, এরকম কোশ্চেন হলে কি করতে হবে, যে এটা হচ্ছে কাঁচ মাধ্যম, এটা এদিকে হচ্ছে কি আছে, কাঁচ মাধ্যম ধরে আছে, আর বায়ু, বায়ু জল কেন নেব না, শুধু একটাই বলা থাকা মানে কি, শুধু ওটাই হবে। এবার আলোকে নিয়ে যাব কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে, ঘন থেকে লঘু, এখানে ঘন কোনটা, কাঁচ থেকে বায়ুতে। ঠিক আছে, কাঁচ থেকে বায়ুতে, চল এটা হচ্ছে কি, এই কোণটাকে থিটা সি বলে, এটা হচ্ছে কি 90 ডিগ্রি,
তাহলে আমি যেটাকে আগে আই বলেছিলাম ওটা কিন্তু থিটা সি। থিটা সি হচ্ছে কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, সংকট কোণ। তাহলে এখান থেকে বার কর। হুম, হচ্ছে সাইন ইনভার্স 2/3। তাহলে কিভাবে লিখবো? কাঁচের প্রতিসরাঙ্ক কত? কাঁচের প্রতিসরাঙ্ক হচ্ছে 3/2। তাহলে কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক গুণিতক সাইন থিটা সি সমান বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক গুণিতক সাইন 90 ডিগ্রি। ঠিক না? 90 ডিগ্রি হচ্ছে। এখান থেকে কি হচ্ছে? এটা তো 1 × 1 হয়ে যাচ্ছে, মানে এটা 1। এখানে কত হচ্ছে? সাইন থিটা সি সমান কত হবে? ওদিকে চলে যাবে পুরোটা, 2/3। 2/3। তো থিটা সি হচ্ছে কত? সাইন ইনভার্স 2/3। এই কোশ্চেনটা যদি আমি এরকম দিতাম, মিউ প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমের সংকট কোণ নির্ণয় করো। মিউ প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমের সংকট কোণ, সংকট কোণ নির্ণয় করো। নেক্সট কোশ্চেন, μ1 ও μ2 হলো μ1 ও μ2 হলো দুটি মাধ্যমের প্রতিসরাঙ্ক। দুটি মাধ্যমের প্রতিসরাঙ্ক, পরের কোশ্চেন দিচ্ছি। দুটি মাধ্যমের প্রতিসরাঙ্ক এখানে হচ্ছে কি μ1 গ্রেটার দেন μ2। ঠিক আছে? এই দুই মাধ্যমের ক্ষেত্রে, না, এই দুই মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে সংকট কোণ কি হবে? সংকট কোণ কি হবে? চল দুটো কোশ্চেন করে ফেল। এই কোশ্চেনের অ্যান্সারটা করে দিই। প্রথমটা যে কি আছে, যে মিউ প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে সংকট কোণ কত? যখন একটা মাধ্যম দেওয়া থাকবে, একটাই, তখন আমাকে কি করতে হবে? ওই মাধ্যম থেকে আলোকে বায়ুতে নিয়ে যেতে হবে। ঠিক আছে? কোনো একটা মাধ্যম দেওয়া থাকলে তাহলে কি করতে হবে? সেই মাধ্যম থেকে আলো বায়ুতে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি মিউ প্রতিসরাঙ্ক। আর এর প্রতিসরাঙ্ক কত? 1। ঠিক আছে? এটা হচ্ছে বায়ু, এটা হচ্ছে কি মাধ্যম। ঠিক না? বায়ু আর মাধ্যম হচ্ছে এখান থেকে। এবারে কি করব? এখান থেকে আলোক রশ্মি নিয়ে যাব, তাহলে এই কোণটা হচ্ছে কত? থিটা সি। তাহলে এটা হচ্ছে কি হবে? এরকম করে যাচ্ছে, এটা কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে এখান থেকে স্নেলের সূত্র ইউজ করতে পারি, কি লিখবো? মিউ সাইন থিটা সি সমান বায়ু মাধ্যমে গেছে 1 সাইন 90 ডিগ্রি, মানে এটা হচ্ছে পুরোটা 1 মিউ সাইন থিটা সি। তো সাইন থিটা সি হচ্ছে কত? 1/μ। তো থিটা সি হচ্ছে কত? সাইন ইনভার্স 1/μ। সাইন ইনভার্স 1/μ। ঠিক? সাইন ইনভার্স 1/μ। এটা গেল কি শুধু একটা মাধ্যম থাকলে। এবারে সেকেন্ড কোশ্চেন যেটা, সেটা হচ্ছে কি, যে μ1 এবং μ2 দুটি মাধ্যমের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, যেখানে μ1 গ্রেটার দেন μ2, মানে এটা হচ্ছে কি μ1 হচ্ছে μ2। তাহলে এখানে হচ্ছে কি ঘন মাধ্যম কোনটা? μ1। ঘন মাধ্যম কোনটা? μ1। তাহলে আলোক রশ্মিকে কোথা থেকে নিয়ে যেতে হবে? এখান থেকে লুকুতে। তাহলে এটা হচ্ছে কত? থিটা সি। এটা হচ্ছে কত? 90 ডিগ্রি। ঠিক না? থিটা সি 90 ডিগ্রি। অসুবিধা হচ্ছে কারোর? এবারে এখানে স্নেলের সূত্র কাজে লাগাতে হবে।
স্নেলের সূত্র কাজে লাগাচ্ছি। স্নেলের সূত্র যদি কাজে লাগাই কি হবে, μ1 sin θc সমান কি হবে, μ2 sin 90 ডিগ্রি। এখান থেকে হচ্ছে কি sin θc সমান কত হবে, μ2/μ1। দেখ তো μ2/μ1 একের থেকে ছোট না বড়? ছোট, কারণ কি μ1টা বড় না, μ1 গ্রেটার দেন μ2, একের থেকে ছোট। তো θc হচ্ছে কত, sin ইনভার্স μ2/μ1। ব্যাস, টুকে নে। আগেরটা কেউ টুকেছিলিস না মুছে দিয়েছি? ঠিক আছে। ছায়া প্রকাশনের বই পেজ নাম্বার 566 উদাহরণের অঙ্ক আছে। কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক √2 হলে মাধ্যমটির সাপেক্ষে কাচের সংকট কোণ নির্ণয় করো। এই দেখ, মাধ্যমটির সাপেক্ষে কাচের সংকট কোণ বলেছে, দেওয়া আছে যে বায়ু সাপেক্ষে কাচের সংকট কোণ। প্রথম কথা দেখ, কোশ্চেন দেখ কিরকম ঘুরিয়েছে। বলেছে একটা মাধ্যম দেওয়া আছে, এর প্রতিসরাঙ্ক কত, √2। এই মাধ্যমটার প্রতিসরাঙ্ক কত, √2। কি বলেছে, মাধ্যমটির সাপেক্ষে কাচের সংকট কোণ, মানে কি এখানে কাচকে নিয়ে আসতে হবে, কাচের প্রতিসরাঙ্ক জানতে হবে আমাকে। কাচের প্রতিসরাঙ্ক কি আমি 1.5 ধরে নেবো এখানে? না, এখানে কি দেওয়া আছে দেখ, দেওয়া আছে বায়ু সাপেক্ষে কাচের সংকট কোণ। কি বলেছে, বায়ু সাপেক্ষে কাচের সংকট কোণ, এটা কাচ, এখান থেকে আমাকে সংকট কোণ দেওয়া আছে কত, এটা 30 ডিগ্রি, এটা কত, 30 ডিগ্রি। এটা তো 90 হবে, বোঝাই যাচ্ছে। বায়ুর প্রতিসরাঙ্ক তো আমরা 1 নিচ্ছি, কাচের প্রতিসরাঙ্কটা মিউ, এখান থেকে কাচের প্রতিসরাঙ্কটা বার করতে হবে। তাহলে মিউ সাইন 30 সমান কত হবে, এখানে 1 হবে, 1 ইন্টু বায়ুর প্রতিসরাঙ্ক 1 সাইন 90 ডিগ্রি মানে 1। তাহলে মিউ কত হচ্ছে, মিউ হচ্ছে কত, একবার করে দিচ্ছি, এটা হাফ এটা 1, তো মিউ হচ্ছে কত 2। এই দেখ, এই কোশ্চেনে যদি মিউর মান কাচের প্রতিসরাঙ্কের মান 1.5 নিতিস তো ভুল হয়ে যেত। তাহলে এটা কাচ, কাচের প্রতিসরাঙ্কটা এখান থেকে আসবে, কত হচ্ছে 2। আচ্ছা, এটা মানে কত, 1.414 প্রায়। কে ঘন কে লঘু মাধ্যম, এই দুজনের মধ্যে কাচ, তাহলে এখান থেকে আলোক রশ্মি যাবে, এটা সি, এটা 90 ডিগ্রি, তাহলে এখান থেকে বার করতে হবে, তাই না? 2 সাইন থিটা সি সমান কত হবে, √2 সাইন, সাইন কত হচ্ছে, এটা 90 ডিগ্রি হবে। ব্যাস, তাহলে কত হচ্ছে সাইন থিটা সি √2/2, কত হচ্ছে 1/√2। এখানে আর ইনভার্স টিনভার্স করিস না, ঠিক আছে? যেগুলো দেখবি যে পারফেক্ট উত্তর চলে আসছে জানিস, সেগুলো আর ইনভার্স করে কি হবে, সাইন থিটা সি সমান সাইন 45। তাহলে থিটা সি কত হচ্ছে এখানে, 45 ডিগ্রি। ভালো কোশ্চেন ছিল, ঠিক আছে? সবাই কোশ্চেনে কি করবে, কাচের প্রতিসরাঙ্কটাকে 1.5 ধরে নেবে আর উত্তর মিলবে না, ঠিক আছে? এখানে কাচের প্রতিসরাঙ্কটা 2 নিতে হবে। এবার লিখবো কি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন প্রথমে যে কন্ডিশন সেটা হচ্ছে কি, আলোক রশ্মিকে ঘন থেকে লঘু মাধ্যমে যেতে হবে, তাই না? আলোক রশ্মিকে ঘন থেকে লঘু মাধ্যমে যেতে হবে। তাহলে আমি লিখছি কি, অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, ঠিক আছে? কোশ্চেন কি কি হতে পারে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, এর শর্ত লেখো।
কেন বলে নেই, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে পূর্ণ প্রতিফলন কেন বলে, এটা একটা কোশ্চেন, ঠিক আছে, ঠিক আছে। একে পূর্ণ প্রতিফলন বলে কেন, এটা একটা কোশ্চেন। পূর্ণ প্রতিফলন বলে কেন, কোশ্চেনটা লিখে নে। পূর্ণ প্রতিফলন বলে কেন, হ্যাঁ, কোশ্চেন গুলো লিখে নে। হ্যাঁ, তো এখানে কি করতে হবে যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, তাই না? দেখ, একটা জিনিস কি হচ্ছে, ঘন থেকে লঘু মাধ্যমে যখন আলো যাচ্ছে, একটা কোণ আসবে যাকে আমরা সংকট কোণ বলছি, তাতে করে প্রতিসরণ কোণ কত হচ্ছে, 90 ডিগ্রি, ঠিক না? তাতে করে প্রতিসরণ কোণ কত হচ্ছে, 90 ডিগ্রি। এর চেয়ে যদি কোণ বাড়াই, এর চেয়ে কোণ বাড়ালে কি হবে, আলোক রশ্মি ঘুরে চলে আসবে এখানে, একে বলে পূর্ণ প্রতিফলন। শুনিস নি তো, ভালো হয়েছে, আর বলবো না। তাহলে কি হচ্ছে, এখান থেকে আলোক রশ্মি একটা কোণের জন্য, অর্থাৎ যেটাকে সংকট কোণ বলছি, তাতে করে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হচ্ছে। আলোক রশ্মির আপতন কোণ যদি সংকট কোণের চেয়ে বেশি হয়, তাহলে এখানে কি হবে, প্রতিসরণ না হয়ে কি হচ্ছে, সেই মাধ্যমে আলোক রশ্মি ঘুরে চলে আসবে। দেখ, এখন কোণ আছে কত, 90 ডিগ্রি। এরপরে যদি আরেকটু বাড়াই, কি হবে, আলোক রশ্মিটা এই মাধ্যমে চলে আসবে তখন। দেখ, প্রথমে কি হচ্ছে, এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, এখান থেকে আলোক রশ্মি যাচ্ছে, ধরো এটা হচ্ছে কি, এমনি প্রতিসরণ হচ্ছে, আপতন কোণের চেয়ে প্রতিসরণ কোণ বেশি, আমি আপতন কোণ একটু বাড়ালাম, প্রতিসরণ কোণ ধরো বেড়ে যাচ্ছে, এরকম করে বেড়ে গিয়ে সংকট কোণ একটা সময় হলো। এরপরে যদি আমি আপতন কোণ আরো বাড়াই, তাহলে কি হবে, এদিকে চলে আসবে, ঠিক আছে, বাড়ালে কি হবে, এরকম করে চলে আসছে, ঠিক। হুম, কোন শর্তে, হুম, কোন শর্তে সমান হবে, আপতন কোণ আর প্রতিসরণ কোণ কোন শর্তে সমান হবে, এই মাধ্যমে আর এই মাধ্যমে একই হয়ে গেল, সোজা চলে যাবে, ওটাকে প্রতিসরণই বলবো না। আপতন কোণ প্রতিসরণ কোণ কখনো সমান হয় কি, প্রতিফলনের সূত্রে ছিল, আপতন কোণ প্রতিফলন কোণের সহিত সমান হয়, প্রতিসরণে হবে না বলেছিলাম, বলিনি, হবে না বলেছিলাম। আরে প্রতিসরণে যদি সোজা চলে যায়, কি বলছি, আলোক রশ্মি যদি এরকম আসে সোজা চলে যায়, এটাকে আমরা প্রতিসরণই বলি না। তাহলে কি কি বলেছিলাম, আলোক রশ্মিকে তির্যক ভাবে যেতে হবে, আর কি বলেছিলাম, এটা আর এটা আলাদা মাধ্যম হতে হবে। প্রথম কথা, যদি এটা এটা আলাদা মাধ্যম হয়, যদি সোজা চলে যায়, তাতেও প্রতিসরণ বলবো না এটাকে। আবার যদি এটা আর এটা একই মাধ্যম হয়, তাহলেও সোজা চলে যাবে। তাহলে আলোক রশ্মিকে তির্যক ভাবে যেতে হবে, দুটো আলাদা আলাদা মাধ্যম হতে হবে, তবে গিয়ে কি হবে, এখান থেকে যে আলোক রশ্মি যাচ্ছে, সেটা হয় অবিলম্বের কাছে আসবে বা দূরে সরে যাবে, তবে গিয়ে তো আলোক রশ্মিটা বাঁকছে বলে মনে হবে, ওটাকেই তো প্রতিসরণ। হুম, কোনটা, এটা আর এটা, হ্যাঁ, এখন তো প্রতিফলন হয়ে যাচ্ছে, এখানে সমান সমান হবে, ঠিক আছে, এখানে সমান সমান হবে, হুম, ঠিক আছে। আচ্ছা, একটা কোশ্চেন আমি একটু ক্যালকুলেশন করে নিই, তারপরে বলছি। আহ, হ্যাঁ, এখানে সংজ্ঞা কি হবে, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের সময় আপতন কোণ যদি সংকট কোণের চেয়ে বেশি হয়, তাহলে আলোক রশ্মির প্রতিসরণ না হয়ে সেটি সম্পূর্ণভাবে ঘন মাধ্যমে প্রতিফলিত হয়ে ফিরে যায়, একে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। সংজ্ঞা কি লেখা আছে দেখ, সংজ্ঞা কি লেখা আছে দেখ, হুম, কে বলেছে লেখা নেই, সব লেখা আছে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় যদি ওই দুই মাধ্যমের সংকট কোণ অপেক্ষা বৃহত্তর আপতন কোণে বিভেদ তলে আপতিত হয়, তবে রশ্মিটি লঘু মাধ্যমে প্রতিসৃত না হয়ে সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়ে ঘন মাধ্যমে ফিরে আসে, একে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। হেডিং সংজ্ঞা লিখে নে, হেডিং লিখে নে বলতে কি, মার্ক করে নে।
হুম, আসছি আসছি আসছি, আরো কোশ্চেন মাঝে হবে, অনেক রকমের আছে। আমি একটা কোশ্চেন দেবো, ওখান থেকে বুঝতে পারবি যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এমনি একটা কোশ্চেন দিয়ে দেবে, তুই বুঝতেই পারবি না যে এটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অঙ্ক দিচ্ছে বলে। ঠিক আছে, আচ্ছা, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন শর্ত কি? শর্ত হবে আলোক রশ্মিকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে প্রথম, দ্বিতীয় সংকট কোণের চেয়ে বেশি হতে হবে। এইরকম কোশ্চেন পরীক্ষাতে দেবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন শর্ত লেখো। হ্যাঁ, কোশ্চেন খুলে দেখে না, আর কি কোশ্চেন দেবে। হুম, আচ্ছা, তারপরে কি আছে দেখ, বইতে দেখ, এরপরে কি আছে, যে ক্ষেত্রে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটা অসম্ভব। কোন ক্ষেত্রে? যদি আলোক রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে যায়, তাহলে তো হবেই না। দ্বিতীয়ত আর কি, আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমেও যায়, তাকে সেক্ষেত্রে যদি আপতন কোণ সংকট কোণের চেয়ে কম হয়, তাহলে সেক্ষেত্রে হবে না। দেখ, আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় না। এর কারণ, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসৃত হলে প্রতিসরণ কোণ আপতন কোণ অপেক্ষা ছোট হয়। যদি আপতন কোণ 90 ডিগ্রিও হয়ে যায়, প্রতিসরণ কোণ তখনও 90 ডিগ্রি হবে না। বোঝা গেল কি? এই জন্য হচ্ছে না। পূর্ণ শব্দটি ব্যবহারের কারণ কি? পূর্ণ শব্দটি ব্যবহারের কারণ কি? যে ক্ষেত্রে সাধারণ প্রতিফলনে কিছু আলোক রশ্মি কি হয়, প্রতিফলিত হয়, কিছুটা প্রতিসৃত হয়। যদি আমি সাধারণ প্রতিফলনের কথা বলি, যদি কাঁচে এসে আলো পড়ে, যদি কাঁচে এসে আলো পড়ে, এখানে যেমন প্রতিফলন হচ্ছে, কিছু অংশ প্রতিসরণও হবে, অল্প পরিমাণ হলেও হবে, কিছু অংশ শোষণও হয়। কিন্তু অভ্যন্তরীণ প্রতিফলনে 100% কি হয়, প্রতিফলিত হয়ে ফিরে যায়। এই জন্য একে পূর্ণ বলা হচ্ছে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সৃষ্ট প্রতিবিম্ব খুবই উজ্জ্বল হয়। কেন? কোশ্চেন যদি দেয় সাধারণ প্রতিফলন ও অভ্যন্তরীণ প্রতিফলনের মধ্যে কোনটিতে প্রতিবিম্ব উজ্জ্বল হবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে, কোশ্চেনটা লিখে নে, মনে থাকবে না এগুলো। কোশ্চেন লিখে নে, সাধারণ প্রতিফলনে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে গঠিত প্রতিবিম্বের মধ্যে কোনটি বেশি উজ্জ্বল হবে। এবং কেন? কোনটি বেশি উজ্জ্বল হবে সে তো ঠিক আছে, কেন হবে কি বলবি? সাধারণ, কি বলবি? সাধারণ প্রতিফলনে আলোক রশ্মি যখন একটি মাধ্যমে আপতিত হয়, সেক্ষেত্রে কিছু অংশ প্রতিসৃত হয় এবং কিছু অংশ শোষণ হয়। ফলে প্রতিফলিত রশ্মি আপতিত রশ্মির 100% হয় না। এক্ষেত্রে গঠিত প্রতিবিম্ব এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে যে প্রতিবিম্ব গঠিত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপতিত রশ্মির 100%ই প্রতিফলিত হচ্ছে। তাই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে প্রতিবিম্ব উজ্জ্বল হয়। বাড়িতে লিখবি তো নিজে, এই যে মুখে বলে দিলাম 100% হচ্ছে, এগুলো নিজে লিখবি। ঠিক আছে, না লিখবি বাড়িতে? হ্যাঁ, পজ করে করে দেখবি। হ্যাঁ, ঠিক আছে। একটা কোশ্চেন দিচ্ছি দেখ, একটা কোশ্চেন দিচ্ছি দেখ, এইদিকে তাকাবি, এদিকে তাকাবি। আলোক রশ্মি, আলোক রশ্মি দুই প্রতিসরাঙ্ক বিশিষ্ট, প্রতিসরাঙ্ক বিশিষ্ট, দুই প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যম হতে √2 প্রতিসরাঙ্ক বিশিষ্ট বিশিষ্ট মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে ক্ষেত্রে আপতন কোণ
আপতন কোণ 60 ডিগ্রি হলে, আপতন কোণ 60 ডিগ্রি হলে নির্গত রশ্মি ও আপতিত রশ্মির মধ্যে কোণ কত হবে? ঠিক আছে, নির্গত রশ্মি, ঠিক আছে, অত লিখছি না। আপতন কোণ 60 ডিগ্রি হলে এক্ষেত্রে চ্যুতি কোণ নির্ণয় করো। ঠিক আছে, এক্ষেত্রে চ্যুতি কোণ নির্ণয় করো। চ্যুতি কোণ মানে কি হচ্ছে বুঝতে হবে, এক্ষেত্রে চ্যুতি কোণ নির্ণয় করো, ব্যাস এটুকুই। চ্যুতি কোণ নির্ণয় করো। চল সময় দিচ্ছি, বার কর। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এই কোশ্চেনের দুটো পার্ট করছি, ঠিক আছে। প্রথম পার্টটা আপতন কোণ 60 ডিগ্রি হলে চ্যুতি কোণ কত হবে, দ্বিতীয় পার্টটা হচ্ছে আপতন কোণ 30 ডিগ্রি হলে চ্যুতি কোণ কত হবে, চ্যুতি কোণ কত হবে। প্রথম কোশ্চেন হচ্ছে 60 ডিগ্রি হলে চ্যুতি কোণ কত হবে, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে 30 ডিগ্রি হলে চ্যুতি কোণ কত হবে। দেখ, আমি একটা কথা বলছি শোন, আমাদের ব্রেন কি করে, সবসময় যেটা পড়ানো হয়, ঠিক আছে, ওটাকেই বেশি করে ধরে নেয়, বাদ বাকি গুলোকে কি করে ভাবে না। যেমন চ্যুতি কোণের অঙ্ক আমরা কোথায় করেছি, I - R না হলে R - I, থাকে না। প্রথম কথা হচ্ছে কি, চ্যুতি কোণ হচ্ছে কত, I - R না হলে R - I, যেহেতু প্রতিসরণ চ্যাপ্টার চলছে। আর প্রতিফলন চ্যাপ্টারে চ্যুতি কোণ মানে কত, ডেল্টা ইজিক্যালস টু 180 ডিগ্রি মাইনাস 2i। এখন এখানে কোশ্চেনে কি হবে জানিস, যে আপতন কোণ দিয়েছে, এখান থেকে প্রতিসরণ কোণ বার করবো, I - R করে দেবো, R - I হবে, দ্বিতীয়টার বেলাও করবে। কিন্তু হ্যাঁ, কথা হচ্ছে কি, এখানে প্রতিসরণ কোণ, কেন প্রতিসরণ কোণ বার হবে না। প্রথম কথা এখানে দেখতে হবে কি, যখন প্রতিসরণ হচ্ছে আর চ্যুতি কোণ বার করতে বলছে, তখন আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করা উচিত, যে আলোক রশ্মি যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ হয়, তাহলে ওখানে শুধু প্রতিসরণ হবে, ব্যাস, চোখ বন্ধ করে। আলোক রশ্মি যদি লঘু থেকে ঘন মাধ্যমে যায়, শুধু প্রতিসরণ হবে, ঠিক আছে, প্রতিফলনের কথা ওখানে আসছেই না, প্রায় সে কম হচ্ছে, ওটার কথা আসছে না। কিন্তু যদি আলোক রশ্মি ঘন থেকে লঘু মাধ্যমে যায়, তাহলে প্রতিসরণ হতে পারে, আবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনও হতে পারে। বললাম, প্রতিসরণ হতে পারে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে পারে। দেখ, আমি অত কিছু জানি না, আমি সোজা সাপটা অঙ্কতে শুরু করব, দিয়ে দেখব যে এর বেলা যে যে প্রতিসরণ কোণ আসছে কি আদৌ, আসছে না। দেখ ভালো করে দেখ, এখানে যদি আমি লিখি, এখানে আলোক রশ্মি 2 প্রতিসরাঙ্ক থেকে √2 গেছে, ঠিক আছে, আপতন কোণ কত বলেছে, 60, আপতন কোণ 60 বলেছে, তাহলে আমি ধরে নিচ্ছি এটা কত, আর, এখান থেকে আর বার কর, 2 sin 60 ডিগ্রি, কত, sin 60 ডিগ্রি সমান √2 sin r, তাই না। তাহলে 2 হলো এটা, এটা কত, √3/2 সমান √2 sin r। তাহলে sin r সমান কি হচ্ছে, এখান থেকে sin r সমান হচ্ছে, এখান থেকে 2 2 কেটে যাচ্ছে, √3/√2। এখান থেকে আর এর মান বার করা কি সম্ভব, সম্ভব নয়। এটা কিন্তু কি হচ্ছে, একের থেকে বড়, একের থেকে বড়, মানে এখানে আলোক রশ্মির প্রতিসরণ হবেই না, ঠিক আছে, এখানে আলোক রশ্মির প্রতিসরণ হবে না। এইরকম কন্ডিশনে আমাকে কি বার করে নিতে, সংকট কোণ, কি বার করে নিতে হবে, সংকট কোণ। তো এখানে সংকট কোণ যদি বার করিস, দেখ কত আসছে সংকট কোণ। আমি প্রথমে আগে সংকট কোণ বার করে নেব। একটু আগেই অঙ্কটা করা হয়েছিল, কাঁচের প্রতিসরাঙ্ক কত ছিল, 2 ছিল, এই মাধ্যমে প্রতিসরাঙ্ক √2 ছিল, তাই না। এখানে সংকট কোণ কত এসেছিল, 45। তাহলে যে আলোক রশ্মিটা 60-এ পড়েছে, সেটা কি প্রতিসরণ হবে আদৌ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে যাবে। মানে 60-এ যদি পড়ে, তাহলে এটা কি হবে, প্রতিফলনে ঘুরে চলে আসবে।
তাহলে এখানে আপতন কোণ 60, এটা প্রতিফলিত রশ্মি হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে চ্যুতিকোণ হবে 180 ডিগ্রি মাইনাস 2i। 180 ডিগ্রি মাইনাস 2i মানে কত? 120। 60 ডিগ্রি হচ্ছে চ্যুতিকোণ। সেকেন্ডটার বেলায় কিন্তু হবে, সেকেন্ডটার বেলায় আপতিত রশ্মি যদি 30 ডিগ্রি হয় তাহলে প্রতিসরণ কোণ আসবে। আপতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান বার করব। সেক্ষেত্রে আপতন কোণ থেকে প্রতিসরণ কোণ থেকে আপতন কোণ বাদ দিয়ে দেবো, দিলে হয়েছে। তাহলে আমি কি করছি দেখ, প্রথমটার উত্তর, ঠিক আছে, প্রথমটার উত্তর করার জন্য কি করতে হবে? প্রথমে সংকট কোণ, ঠিক আছে, সংকট কোণটা আগে বার করবি, θ80, অর্থাৎ হচ্ছে 45 ডিগ্রি আগে বার করে নিবি যেমন করেছিলাম। এবার কি লিখবি? এক্ষেত্রে এক্ষেত্রে আই গ্রেটার দ্যান θ80, মানে আপতন কোণ সংকট কোণের চেয়ে বেশি, তাই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। তাই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, ঠিক না? অভ্যন্তরীণ আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, আপতন কোণ যেটা হচ্ছে সেটা যদি সংকট কোণের চেয়ে বেশি হয় তাহলে প্রতিসরণ হবেই না, প্রতিফলনই ঘুরে চলে আসবে। হ্যাঁ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তো তাই বলছে। আর যদি আপতন কোণ সংকট কোণের চেয়ে কম হয় তাহলে প্রতিসরণ হয়ে যাবে, ঠিক। সংকট কোণ 45 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, ঠিক আছে। তো চ্যুতিকোণ কত হবে? 180 ডিগ্রি মাইনাস 2i কত? 60 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 60 ডিগ্রি। চ্যুতিকোণ হচ্ছে 60 ডিগ্রি, ঠিক। পরেরটার বেলায় আপতন কোণ 30 ডিগ্রি আছে, ওখান থেকে প্রতিসরণ কোণটা বার করে নে। আপতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিসরণ কোণটা বার করে নে, কত আসছে সেকেন্ড বেলা। কে বুঝতে পারিসনি এটা বল এখনো পর্যন্ত? বুঝতে পারিসনি কে বল এখনো পর্যন্ত? আমি বলেছি যে আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় সেক্ষেত্রে সংকট কোণের কোনো ব্যাপার নেই, প্রতিসরণ হয়েই যাবে। ওখানে তো সংকট কোণের কোনো ওটা তো কন্ডিশন মানছেই না লঘু থেকে ঘন মাধ্যমে গেলে। যখন আলোক রশ্মি ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে তখন যে কোণ দেওয়া আছে সেটাতে প্রতিসরণ হতেও পারে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনও হতে পারে। আমি বুঝবো কেমন ভাবে? দেখ, আলোক রশ্মি যাচ্ছে কোথা থেকে? 2 প্রতিসরাঙ্ক থেকে √2, তারপরে 2 বেশি, ঘন থেকে লঘুতে তো যাচ্ছে। প্রথম বলেছে আপতন কোণ 60 ডিগ্রি হলে, এই আপতন কোণটা সংকট কোণের চেয়ে বেশি না কম আগে আমাকে চেক করতে হবে। তাহলে তার আগে কি করতে হবে? সংকট কোণটা বার করে নিতে হবে, 2 আর √2। 2 থেকে আলোক রশ্মি √2 তে গেলে কত সংকট কোণ হচ্ছে? একটু আগে বার করেছি 45 ডিগ্রি, একটু আগে কোশ্চেনে করেছি 45 ডিগ্রি। 45 ডিগ্রি হচ্ছে এখানে সংকট কোণ। তাহলে আপতন কোণ যখন 60 ডিগ্রি হচ্ছে, সংকট কোণের চেয়ে বেশি, তাহলে ও ক্ষেত্রে প্রতিসরণ হবেই না, প্রতিফলন হয়ে ঘুরে চলে আসবে। মানে কি হবে এখানে? এখানে যে এইটা যে 2 প্রতিসরাঙ্কের মাধ্যমে এটা √2, এখান থেকে যে আলোক রশ্মি গেল 60 ডিগ্রি কোণে, কি হবে? ঘুরে চলে আসবে, তো এটা প্রতিফলন হয়ে গেল না। তাহলে এখানে চ্যুতিকোণ কোন ফর্মুলা দিয়ে আসবে? 180 ডিগ্রি মাইনাস 2i, আই মানে কত? 60 ডিগ্রি। 15 ডিগ্রি হচ্ছে কি চ্যুতিকোণ। আচ্ছা, কোশ্চেনটা সবার টোকা হয়ে গেছে, বুঝতে পারি। সেকেন্ডটাতে কি হচ্ছে? সেকেন্ডটাতে আমরা করে নেবো কি, যে 2 থেকে √2 তে যাচ্ছে, এখানে 2 থেকে √2 তে যাচ্ছে, এখান থেকে আলোক রশ্মি 30 ডিগ্রি কোণে আসছে, তাহলে এখান থেকে আলোক রশ্মি কত কোণে যাবে? তাহলে কি হবে? 2 সাইন 30 ডিগ্রি সমান √2 সাইন আর, তাহলে 2 গুণিতক হাফ হচ্ছে এটা, √2 সাইন আর, 2 আর 2 কেটে যাচ্ছে, তো সাইন আর সমান 1/√2 হচ্ছে, তো আর হয়ে যাচ্ছে কত এখানে? 45 ডিগ্রি। কত হচ্ছে? 45 ডিগ্রি। তাহলে আপতন কোণ 30, প্রতিসরণ কোণ কত হচ্ছে? 45 ডিগ্রি। তাহলে ডেল্টা কত হবে? আর মাইনাস আই এখানে হবে, 45 মাইনাস 30 মানে কত হচ্ছে? 15 ডিগ্রি। ব্যাস। হ্যাঁ,
ওই জন্য তো কোশ্চেনটাতে দেওয়া আছে। এই কোশ্চেনটাকে আরো চেঞ্জ কিরকম করতে পারে জানিস? কিরকম? আলোক রশ্মি আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে। যদি আলোক রশ্মি বায়ু থেকে জল থেকে কাঁচে যায়, চ্যুতিকোণ কত হবে? ওই একই আপতন করে কাঁচ থেকে জলে গেলে চ্যুতিকোণ কত হবে? কোশ্চেনটা লিখে নে। আলোক রশ্মি আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে 60 ডিগ্রি কোণে আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে বায়ু ও কাঁচ বায়ু বলছি সরি কাঁচ ও জলের বিভেদ তলে আপতিত হয়। আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে কাঁচ ও জলের বিভেদ তলে আপতিত হয়। ঠিক আছে? পূর্ণচ্ছেদ। কাঁচ থেকে জলে প্রতিসৃত হলে চ্যুতিকোণ কত হবে? ওই একই কোণে যদি জল থেকে কাঁচে গিয়ে পড়ে, সেক্ষেত্রে চ্যুতিকোণ কত হবে? এটা বাড়ি থেকে করে নিয়ে আসবে পরের দিন। ঠিক আছে? না ছুটি কেন? স্কুল যাবি? কে স্কুল যাবে? কে মহাপুরুষ? যাবি স্কুল? বাড়ি গিয়ে কটা বাজে? 55, 5 মিনিট অনেক সময়। ঠিক আছে, 5 মিনিটে একটা চ্যাপ্টার শেষ হয়। কি ঠিক আছে, 5 মিনিটে একটা চ্যাপ্টার শেষ হয়। কে ফ্যান চালাচ্ছে? ফ্যান কে চালাচ্ছে এখানে? শোন একটা কোশ্চেন দেখ, কি বলছি, একটা কোশ্চেন দেখ। এটা হচ্ছে জল আছে এখানে, ঠিক আছে? কি আছে? জল আছে। আচ্ছা এখান থেকে কেউ ধরো দেখছে, ঠিক, এখান থেকে কেউ ধরো দেখছে, সে মাছটাকে দেখছে কত, এখানে একটা মাছ আছে, ঠিক আছে, আছে, তিমি মাছ রেখে দেবো, তিমি মাছ রাখছি দেখ। ঠিক আছে, এটা হচ্ছে তিমি মাছ। দেখ ঠিকঠাকই আছে, ঠিক আছে। হুম, এই তো নিচের পাখা আছে, এটা তো নিচের পাখা আছে, এটা নিচের, এটা উপরের পাখা। নিচের পাটি রাত পড়ে গেছে, বয়স হয়ে গেছে না। চল কি বলছি, এটা ঠিকঠাক আছে, ঠিক আছে, সবে মাত্র ছাড়া হয়েছে এখন। তো দেখছি এটাকে 10 মিটার নিচে আছে, ঠিক আছে। এটা কি অ্যাকচুয়ালি মাছের পজিশন? ঠিক আছে, দেখ আমি কি রকম বলছি, এখানে যদি ধর এটা জল আছে, এখানে যদি কোনো বস্তু থাকে সেখান থেকে কি হবে, একটা আলোক রশ্মি সোজা চলে গেল, ঠিক আছে। আরেকটা আলোক রশ্মি যদি এখান থেকে নিয়ে যাই কি হবে, এই আলোক রশ্মিটা কি হবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তাই না? তো চোখ এখান থেকে কি দেখবে, চোখ দেখবে কি এই আলোক রশ্মিটা এখান থেকে আসছে বলে মনে হয়, এর ইমেজ তৈরি হবে এখানে, থাকে না? এটা বস্তু, সোজা আলোক রশ্মি চলে গেল একটা, এখান থেকে একটা আলোক রশ্মি আসবে, জল থেকে বায়ুতে যাচ্ছে মানে কি ঘন থেকে লঘুতে, তার মানে এটা কি হবে, দূরে সরে যাবে। এবার দুটো আলোক রশ্মি, একটা আলোক রশ্মি এরকম, একটা আলোক রশ্মি এরকম, চোখ চোখ একে কিভাবে দেখবে, চোখ একে কিভাবে দেখবে, এই বিন্দু থেকে আসছে বলে মনে হয়, এটা হবে ইমেজ। ওই জন্য পিছিয়ে দিয়েছি, এটাকে পিছিয়েছি, এটাকে পিছিয়েছি, এটা এখান থেকে আসছে বলে, তার মানে এটা হচ্ছে কি ইমেজ, চোখ দেখবে এটাকে,
এটা নয়। তার মানে এটা হচ্ছে কি ইমেজ। তাহলে যখন ওপর থেকে দেখা হচ্ছে সেটা হচ্ছে কি বস্তুর প্রতিবিম্ব। ঠিক আছে, যেটা দেখছি সেটা বস্তুর প্রতিবিম্ব। এই বস্তুর যে প্রতিবিম্ব, এই যে যে বস্তুর প্রতিবিম্ব, এইটা এই বিভেদ তল থেকে যে দূরত্বে থাকে তাকে আমরা বলে দিই কি ডি অ্যাপারেন্ট। কি বলে দিই? ডি অ্যাপারেন্ট, মানে আপাত, আপাত গভীরতা। কি বলি? আপাত গভীরতা। আর যেটা হচ্ছে কি এতটা নিচে আছে সেটা হচ্ছে কি শুধু, এটা হচ্ছে প্রকৃত গভীরতা, এটাকে আমরা ডি বলে লিখে দিই। বল? দেখ, খুব কাছে থাকলে প্রতিসরণও সেভাবে তো হচ্ছে না আলোক রশ্মি, তো কাছাকাছি। এবার এখানে দেখতেও পাবি যে ডি যত নিচে হবে তত বেশি ডি অ্যাপারেন্টও হবে। ঠিক আছে, এবার দেখ, হুম, এখান থেকে একটা জিনিস দেখ, ডি অ্যাপারেন্ট আর ডি এর মধ্যে কি সম্পর্ক আমি বলে দিচ্ছি। শুধু এটা নয়, আরো একটা জিনিস তোকে দেখাচ্ছি, দেখ সেটা কি না, উম, এখানে একটা পাখি আছে, ঠিক আছে, পাখি এরকম করে দিয়ে দিয়েছি, ব্যাস। বায়ু এটা, এটা হচ্ছে জল, ঠিক আছে। এবারে কেউ আছে কি এখান থেকে দেখছে, ঠিক আছে, জলের মধ্যে ডুবে আছে, ঠিক আছে, কেউ জলের মধ্যে থেকে দেখছে ওকে, হতে পারে জলের মধ্যে থেকে পাখিকে দেখছে, দেখতে পারে। হ্যাঁ, অবিশ্বাস্য ব্যাপার নয়, সবই বিশ্বাস্য। ঠিক আছে, দেখ আলোক রশ্মি কোথা থেকে আসবে? এখান থেকে সোজা একটা আসবে, তাই না? এখান থেকে একটা সোজা আসবে, আর একটা আলো রশ্মি কিভাবে আসবে? এরকম আলো আসার পরে কি হবে? এখান থেকে অবিলম্বের কাছে সরে যাবে। তাহলে কি হবে? অবিলম্বের কাছে সরে আসছে, একে যদি আমি পেছনের দিকে বাড়াই কি হবে? একে আরো উপরের দিকে দেখবে। এখানে এটা হচ্ছে কি ডি অ্যাপারেন্ট, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি ডি। তার মানে এখানে কি হচ্ছে? ডি অ্যাপারেন্ট বেশি, এখানে মানে আপাত উচ্চতা বেশি, এটা যদিও উচ্চতা তবু আমরা এটাকে ডি লিখবো। আর এটা হচ্ছে কি প্রকৃত উচ্চতা। হুম। আরে পাখি থেকে আলোক রশ্মি আসছে, লম্বের উপরেই থাকবে ওটা, ওটাই তো টানা হচ্ছে এরকম করে। দেখ কি বলছি শোন, বইতে অনেক রকমের ফর্মুলা এলোমেলো করে লেখা আছে অনেক কিছু, তোরা মুখস্থও করবি, দিয়ে লাস্টে কি হবে? গুলিয়ে যাবে অ্যাকচুয়ালি কোনটা কি। একবার একবার মুখস্থ করবি কি আলোক রশ্মি ঘন থেকে লঘুতে গেলে কি হয়, আবার একবার মুখস্থ করবি কি লঘু থেকে ঘনতে গেলে কি হয়, আবার একবার মুখস্থ করবি কি ডি বাই মিউ না মিউ ডি। কনফিউশন আসবে। হ্যাঁ, আমি একটা ফর্মুলা বলছি শোন, এই দেখ কি বলছি শোন, ডি, ডি যেটা সেটা হচ্ছে কি বস্তু, বস্তুর দূর, বস্তু কত দূরে আছে, ডি অ্যাপারেন্টটা কি প্রতিবিম্ব কত দূরে আছে, বললাম ঠিক। আমি কি লিখছি দেখ, ডি অ্যাপারেন্ট বাই ডি, কি লিখলাম? ডি অ্যাপারেন্ট বাই ডি, ভালো করে শুনবে, ডি অ্যাপারেন্ট বাই ডি। এবারে কি লিখছি দেখ, এইখানে আমি কিছু একটা লিখবো, ডি অ্যাপারেন্ট মানে কি প্রতিবিম্ব, প্রতিবিম্ব কোন রশ্মির জন্য তৈরি হয়? প্রতিসৃত রশ্মি। এখানে, হ্যাঁ, এখানে লিখবো কি মিউ, যে মাধ্যমে আলোক রশ্মি প্রতিসৃত হচ্ছে, কি বললাম? যে মাধ্যমে আলো প্রতিসরণ হচ্ছে, প্রতিসৃত হচ্ছে, মিউ। দেখে ডি আমি লিখবো কি, ডিটা হচ্ছে কি বস্তু, তো বস্তু থেকে আলো আসছে, মিউ কি লিখবো? যে মাধ্যম থেকে আলো আসছে, যে মাধ্যম থেকে আলো আসছে। এবারে তুই যা কিছু ইউজ কর, এটা হয়ে যাবে। আমি আরো এটাকে শর্টে লিখে দিচ্ছি, দেখ বাংলা থেকে ইংরেজিতে লিখে দিলে আরো শর্ট হয়ে যাবে। কিরকম? এই দেখ, ডি এ বাই ডি লিখেছি তো, এখানে কি লিখবো জানিস? মিউ, কি লিখবো? মিউ লেখার পরে কি লিখবো? আমি রিফ্র্যাকশন বলে লিখে দিচ্ছি, আর এফ বলে লিখে দিচ্ছি, মানে যে মাধ্যমে আলোক রশ্মি রিফ্র্যাকশন হচ্ছে, বাই মিউ লিখলাম ইনসিডেন্ট বলে লিখে দিচ্ছি, আইএনসি।
ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হয়ে গেল নাকি? আইএনসি, ঠিক আছে, ইনসি, আইএনসি, ব্যাস, ঠিক আছে। হুম, হুম, সবেমাত্র 99-এ আছে, কোনো 100 ক্রস করেনি। টোকা হয়ে গেছে এটা, তোকে নিয়েছিস। হুম, যদি এরকম কোশ্চেন একটা হতো, লাস্ট এটাই, কি কোশ্চেন? জল থেকে বায়ুতে আসছে, ঠিক আছে, মাছ আছে এখানে, হয়েছে, মাছটাকে দেখছে 10 সেন্টিমিটার নিচে, তাহলে মাছটা প্রকৃত কত নিচে আছে? কি করব দেখ, ডি অ্যাপারেন্ট বাই ডি সমান কোন মাধ্যমে আলো প্রতিসরিত হচ্ছে? তাহলে অ্যাপারেন্ট যেখানে আছে সেখানে বায়ু মাধ্যমে আলো প্রতিসরিত হচ্ছে, মানে এর প্রতিসরাঙ্ক কত? 1। আর হচ্ছে কি ইনসিডেন্ট মিডিয়াম, এখান থেকে আলো যাচ্ছে, দেখ বস্তু যেখানে আছে সেখান থেকে আলো যাবে, মানে এটাই হচ্ছে ইনসিডেন্ট মিডিয়াম হচ্ছে। যদি এরকম বলে না ইনসিডেন্ট মিডিয়াম কিছু হয় না, ঠিক আছে, তাহলে কত? 4/3। ডি, এখানে যেটা 10 সেন্টিমিটার দেওয়া আছে এটা কি? এটা হচ্ছে ডিএ। এটা হচ্ছে কত? 10। ও যেভাবে বলেছে, ও যেভাবে বলেছে অতনু পুরো একদম ভয় পেয়ে গেছে, ঠিক আছে। D/10 সমান কত হচ্ছে? 4/3। সরি ভাই, এটা 1 ছিল, 3/4 হয়ে যাবে এটা, ঠিক আছে, 3/4। ডি চলে আসবে, এটা 40/3 সমান ডি। পরের দিন এটার প্রমাণ আমি করে দেবো একটু করে, আপাতত এখান থেকে সব অঙ্ক হয়ে যাবে। পেজ নাম্বার কত পর্যন্ত চলে গেছে আমি বলে দিচ্ছি, তোরা আপাতত প্রিজমের আগে পর্যন্ত করে নিতে পারিস, ঠিক আছে। চল বই।